দেশদ্রোহী ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর গোটা ভারতের হিন্দুরা উঠে পড়ে লেগেছে বাংলাদেশের বিরুদ্ধে। তারা বিষয়টিকে এমনভাবে উপস্থাপন করেছে যেন চিন্ময় একজন ফেরেশতা সমতুল্য ব্যক্তি আর প্রতিদিন বাংলাদেশের মুসলিমরা হিন্দুদের হত্যা করছে। আসলে এর কিছুই ঘটেনি। বলা যায় বাংলাদেশে হিন্দু ভাইয়েরা মুসলিমদের চেয়েও নিরাপদ। অথচ যে ভারত হিন্দুদের নিয়ে এত মায়া কান্না করে, সেই হিন্দুস্থানে একটা গরুর যে দাম আছে তাও নেই মুসলিমদের। ভারত সরকার মুসলিম নিধন কর্মসূচি হাতে নিয়েছে অনেক আগেই। ভারতের ২০ কোটি মুসলিমের একজনও নিরাপদ নন। প্রতিদিন নির্বিচারে মুসলিম হত্যা করা হচ্ছে ভারতে। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব ভারতের মুসলিমদের নিয়ে। কতটা কষ্টে আছে ভারতের মুসলিমরা। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভারতে মুসলিমদের বলা হয় পাকিস্তানি সন্ত্রাসী। ১৯৮৩ সালে আসাম রাজ্যে নেলি গণহত্যার ঘটনা ঘটে। নেলি নামে একটি গ্রামে প্রায় ১৮০০ মুসলমানকে হিন্দুরা শেষ করে দেয়। ১৯৬৯ সালের গুজরাট দাঙ্গার সময় ৩০০ জন মুসলিমকে শেষ করে দেওয়া হয়। এরপর ১৯৯২ সালের বোম্বাই দাঙ্গায় প্রাণ হারায় কয়েকশো মুসলিম। ২০০০ সালের আগে ভারতে এরকম প্রায় ২০০টি ঘটনায় ৫,০০০-এর বেশি মুসলিম প্রাণ হারায়। আর বর্তমান সময়ে ইন্টারনেটে সার্চ করলেই দেখা যায় প্রতিদিন ভারতের কোথাও না কোথাও অন্তত একজন হলেও হিন্দুদের হাতে মুসলিমরা প্রাণ হারাচ্ছে। সেই তুলনায় বলা যায় বাংলাদেশের মুসলিমরা অনেক শান্তিতে আছে। আর মুসলিমদের বৈষম্যের কথা কি বলবো। সরকারি সহায়তা থেকে শুরু করে চাকরিতে নেওয়াই হয় না মুসলিমদের। বিবিসি এবং দ্য নিউ ইয়র্ক টাইমসের গবেষণা বলছে, ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১ দশকের শাসনামলে দেশটিতে ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের অধিকার ক্রমশ কমে আসছে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ সম্পূর্ণ মুসলিম বিরোধী। দেশটির একমাত্র মুসলিম অধ্যুষিত জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করেছে মোদী সরকার। অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে নির্মিত হয়েছে রাম মন্দির। একাধিক রাজ্যে গরুর মাংস বিক্রি করা নিষিদ্ধ করা হয়েছে। গরুর মাংস বিক্রি করায় বহু মুসলিমকে হত্যা করা হয়েছে। মুছে ফেলার উদ্যোগ নেওয়া হচ্ছে মুসলিম মুঘল আমলের বিভিন্ন নাম ও স্মৃতিচিহ্ন। যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনেও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে উঠে এসেছে। সব মিলে ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে সেখানকার মুসলিমরা প্রতিনিয়ত বিভিন্ন নিপীড়নের শিকার হচ্ছেন। সংখ্যার দিক দিয়ে তৃতীয় মুসলিম প্রধান দেশ ভারত। ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পর ভারতেই সবচেয়ে বেশি মুসলমানের বসবাস। ১৪৭ কোটি জনসংখ্যার দেশে মুসলিমরা সংখ্যালঘু। দেশটিতে মুসলিম জনসংখ্যা ২০ কোটি ও হিন্দুর জনসংখ্যা ১১৫ কোটি। দেশভাগের আগেও ভারতীয় মুসলিমরা নিজেদের ভারতীয়ই মনে করত। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তারা হিন্দু মুসলিমরা পাশাপাশি মিলেমিশেই থাকত। হিন্দুদের পালা পার্বণে পূজা অর্চনায় মুসলিমরাও সামিল হতেন। আবার মুসলিমদের ঈদ আনন্দসহ বিভিন্ন অনুষ্ঠানে হিন্দুদের অংশগ্রহণও ছিল স্বাভাবিক। কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে। দিল্লির উপকণ্ঠে দীর্ঘদিন ধরে স্ত্রী ও ৪ মেয়েকে নিয়ে বসবাস করছেন জিয়া উজ সালাম। স্ত্রী উজমা সাংবাদিক। সালাম বলেন, একসময় শান্তিতে বসবাস করতাম, আর এখন ৫৩ বছর বয়সী সালাম বলেন, এখন প্রাণহীন জীবন কাটাচ্ছি। অফিস আর বাসা, বাসা আর অফিস, এর মধ্যে জীবন আটকে গেছে। এখন আর আড্ডা হয় না, কারণ এখন প্রতি মুহূর্তে নিজের মুসলিম পরিচয়টা নিয়ে ভয়ে ভয়ে থাকতে হয়। কি ব্যাংকে, কি পার্কিং লট, এমনকি যাত্রীবাহী ট্রেনেও মুসলিমদের জন্য সবকিছু আলাদা হয়ে গেছে। মুসলিমদের দেখলে হিন্দুরা মানুষই মনে করে না। সালাম আরও বলেন, এখন ভীষণ চিন্তা হয়, দুশ্চিন্তা, কিভাবে মেয়েদের সঠিকভাবে বড় করে তুলব। যে দেশে মুসলিম পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হয়, এমনকি মুসলিম পরিচয়টাকে মুছে ফেলার চেষ্টা করা হয়। মুসলিমদের ভারতীয় পরিচয়টাই নাই করার চেষ্টা চলছে যে দেশে, যেখানে মুসলিমরা কি খাবে, কি পোশাক পরবে, কি চিন্তা করবে তাও নির্ধারিত। ক্ষোভ নিয়ে সালাম বলেন, কেমন লাগবে আপনার যখন আপনি জানেন যে আপনার দেশের নেতারাই আপনাকে চায় না। দীর্ঘদিনের বন্ধু এখন আর আগের মতো নেই। প্রতিবেশীদের পালা পার্বণে আর ডাক পড়ে না। সুখে দুঃখে এখন আর কেউ পাশে এসে দাঁড়ায় না। এখানে এখন এক একটি মুসলিম পরিবার একাকী, নিঃসঙ্গ, অনাহুতের মতো বসবাস করে। নয়াদিল্লির অশোকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী ও ইতিহাসবিদ আলী খান মাহমুদাবাদ বলেন, ভারত এখন এমন এক দেশে পরিণত হয়েছে যেখানে মুসলমানরা মূলত প্রান্তিক হয়ে পড়েছে, কারণ তাদেরকে সক্রিয়ভাবেই বাদ দেওয়া হয়েছে। সালাম উজমার বড় মেয়ে মরিয়ম খুব ভালো অ্যাথলেট ছিল, কিন্তু স্কুলে পড়ার সময়
মুসলিম হিসাবে সে এতটাই নিগৃহীত হয়েছে যে দীর্ঘদিন মানসিক কাউন্সিলিংয়ের প্রয়োজন পড়েছিল। অনেকদিন সে স্কুলেও যায়নি, এখন স্নাতক শিক্ষার্থী। এই মানসিক আঘাত মরিয়ম কাটিয়ে উঠতে পেরেছেন ঠিকই, কিন্তু তিনি চান না দিল্লির এই বাড়িতে থাকতে। তিনি চান দিল্লির কাছাকাছি উত্তরপ্রদেশের নয়দার মুসলিম পাড়ায় গিয়ে থাকতে। কারণ হিসেবে সালাম বলেন, এখানে মুসলিমদের কেউ বাড়ি ভাড়া দিতে চান না। রিয়েল এস্টেট এজেন্টরা সরাসরি জিজ্ঞেস করেন তারা হিন্দু না মুসলিম। কি হবে এ দেশে থেকে যেখানে মুসলিমরা অস্তিত্বের সংকট নিয়ে বেড়ে উঠছে? কথা বললেই মুসলিমদের পেটাতে আসে হিন্দুরা। সহসাই এই অবস্থার পরিবর্তন হবে বলে মনে করেন না সালাম। জনপ্রতিনিধি ছাড়া আপনি রাষ্ট্রের কাছে প্রয়োজনীয়তার কথা, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি বা অন্যান্য মৌলিক অবকাঠামোর বিষয়গুলো কিভাবে তুলে ধরবেন? মুসলিমদের হয়ে কথা বলার কে আছে এখানে? ৮০ দশকের মাঝামাঝিতে ভারতের জনসংখ্যার 11% ছিল মুসলিম। তখন পার্লামেন্টে তাদের আসন ছিল 9%। এখন মুসলমান জনসংখ্যার হার বেড়েছে, কিন্তু পার্লামেন্টে তাদের আসন কমেছে। এখন মাত্র 5% মুসলিম জনপ্রতিনিধি রয়েছেন পার্লামেন্টে। তারাও অনেকটা একঘরে সবার কাছে। 6 বছর আগে আগ্রার এক নামকরা স্কুল থেকে মুখ ভার করে বাড়ি ফিরেছিলেন এক মুসলিম ছাত্র। 9 বছর বয়সী ছাত্রটি বাড়ি ফিরে তার মাকে বলেছিল সে আর স্কুলে যাবে না। ছাত্রের মা রিমা আহমেদ একজন লেখক ও প্রতিষ্ঠিত পরামর্শক। তিনি জানান, ছেলের অভিযোগ সহপাঠীরা তাকে ঠাট্টা বিদ্রূপ করে। কিন্তু কি সে বিদ্রূপ? ছেলে জানায়, সহপাঠীরা প্রায় আমাকে বলে ও একটা পাকিস্তানি সন্ত্রাসী, ওকে মেরে ফেলো। কেউ কেউ নর্দমার কিট বলেও ডাকে, এবং শিক্ষকরা এসব ঘটনা দেখেও না দেখার ভান করেন। ওই স্কুলে আর যেতে হয়নি রিমা আহমেদের ছেলেকে। তিনি আর ছেলেকে ওই স্কুলে পড়াননি, বরং বর্তমানে 16 বছর বয়সী ছাত্রটি বাড়িতে বসেই মায়ের তত্ত্বাবধানে পড়ালেখা করে। শুধু আগ্রায় নয়, বাকি ভারতেও এখন একই অবস্থা, আক্ষেপ নিয়ে বলছিলেন রিমা আহমেদ। অথচ একটা সময় ছিল যখন কে হিন্দু, কে মুসলিম আর কে শিখ তা কোনো পরিচয় ছিল না। সবাই মিলে মন্দির চত্বরেই খেলাধুলা চলত। মাহমুদাবাদ আরও বলেন, ভারতে হিন্দু ও মুসলমানদের মধ্যে উত্তেজনা নতুন নয়, তবে মোদির অধীনে তা আরও খারাপ হয়েছে। কারণ মোদির দল বিজেপি হিন্দু জাতীয়তাবাদী মতাদর্শকে সমর্থন করে। ক্ষমতাসীন দলই যদি একটি বিশেষ জনগোষ্ঠীকে প্রান্তিক মনে করে, তাহলে সেখানে সেই জনগোষ্ঠীর বসবাস করাটা আরও কঠিন হয়ে ওঠে। মুসলিম ছাড়াও শিখ, খ্রিস্টান, বৌদ্ধ ও জৈন ধর্মের মানুষও ভারতে সংখ্যালঘু, কিন্তু তাদের তুলনায় মুসলিমদের প্রতি বিজেপির ক্ষোভটা যেন বেশি। তারা যেন মুসলিম নিধন কর্মসূচি হাতে নিয়েছে। বিশেষজ্ঞদের মতে অনেক মুসলমান বিশ্বাস করেন প্রচারের কৌশল হিসেবে হিন্দু মুসলিম বিভেদকে প্রকট করছেন মোদি। মোদির রাজ্য গুজরাটের 64 বছর বয়সী এক মুসলিম ভাটার মেহমুদ বলেন, বিজেপি হিন্দু মুসলিম ইস্যুকে জিয়ে রেখেছে, ফলে তারা পরস্পরে শত্রু রয়ে গেছে। মুসলিমদের হয়ে কেউ কথা বললে তাকে পুলিশ তুলে নিয়ে যায়, তার বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। তাহলে কথা বলবে কে? ভারতের 28টি রাজ্যের একটিতেও একজনও মুসলিম মুখ্যমন্ত্রী নেই। 19টি রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির। এমনকি যে উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি মুসলমানদের বসবাস, জনসংখ্যার 16% মুসলিম, সেখানে মুসলিম বিধায়কের হার মাত্র 7। পুরো ভারতের 28 রাজ্যে 4000-এর বেশি বিধায়ক, তাদের মধ্যে মাত্র 6% মুসলিম। বিশ্লেষকদের মতে বিজেপি যত শক্তিশালী হয়ে উঠছে, বিরোধী দলগুলো হিন্দু ভোটারদের বিচ্ছিন্ন করার ভয়ে মুসলিম প্রার্থীদের মনোনয়ন দিতে আগ্রহ হারিয়ে ফেলছে। দিল্লির এক মুসলিম ক্যাব চালকের প্রশ্ন, পার্লামেন্টে যদি একজনও মুসলমান না থাকে তাহলে আওয়াজ তুলবে কে? আর মোদি এটিই চায় যেন মুসলিমদের পক্ষে কথা বলার মতো কেউ না থাকে। 2014 সালে যখন মোদি প্রথমবার ক্ষমতায় আসেন, তখন বিদায়ী পার্লামেন্টে 30 জন মুসলিম বিধায়ক ছিলেন, তাদের মধ্যে একজন বিজেপির। আর এখন লোকসভার 543 আসনের 25টিতে মুসলিম বিধায়ক থাকলেও একটিও বিজেপির নয়। এভাবেই প্রতিদিন ক্রমেই ভারতীয় মুসলিমরা নির্যাতিত হচ্ছে। অথচ ভারতীয় নেতাদের বাংলাদেশ সম্পর্কে বক্তব্য শুনলে মনে হয় ভারতের মুসলিমরা স্বর্গে আছে, বাংলাদেশের হিন্দুরা নরকে। ইয়া আল্লাহ, আপনি ভারতের জালিম সরকারের হাত থেকে মুসলিমদের রক্ষা করুন, আমিন। আপনিও কমেন্ট বক্সে একবার হলেও আমিন লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।